সালাম আলাইকুম দর্শক, আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতের টেনশনের মূল কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সম্প্রসারণ করবে না সংকোচন করবে, ইটস আপ টু ডিপেন্ডস অন অনলি বাংলাদেশ। এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, বাংলাদেশের উপর নির্ভর করে সে তার সেনাবাহিনীকে বাড়াবে না কমাবে। বাংলাদেশ তার সেনাবাহিনীকে কি বাড়াবে কি করবে সেটা বাংলাদেশের নিজস্ব একান্তই নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। হাসিনা পরবর্তী বাংলাদেশের তা আর ভারতকে তোয়াক্কা করছে না এবং ভবিষ্যতেও আর করবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশ আর ভারতকে তোয়াক্কা করছে না, কেয়ার করছে না, আর ভবিষ্যতেও করবে না। বাংলাদেশের সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত দিল্লির ভিতরে দেখা দিয়েছে বিশাল দোলচাল, অস্থিরতা, অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিল্লির অন্দরমহলে। ভারত যখন পারমাণবিক বোমা বানিয়ে টেস্ট করেছিল তখন তো বাংলাদেশের ভিতর কোনো প্রতিবাদ বা কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয় নাই। কিন্তু ভারতের কেন হবে অস্বস্তিকর অবস্থা? ভারতের ডিফেন্স মল বলছে ভারতের প্রত্যেক মন্ত্রণালয়ের ভিতরে উদ্বেগের কারণ বেড়ে গেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর সম্প্রসারণ শুধু সংখ্যা বৃদ্ধির জন্য নয়, বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোই বাংলাদেশ সামরিক বাহিনীর মূল ভিত্তি নয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো বাংলাদেশের টার্গেট। বাংলাদেশ সামরিক বাহিনী সংখ্যা বৃদ্ধি করা এবং ট্রেনিংয়ে আরও উন্নত ট্রেনিং দেওয়া, এই নতুন উচ্চতায় বাংলাদেশ সামরিক বাহিনীকে পৌঁছে দিতে চাচ্ছে বাংলাদেশের সরকার। এই জিনিসগুলো ভারতের আর সহ্য হচ্ছে না কোনো মতোই। বাংলাদেশ এখন সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজি নিয়ে অগ্রসর হচ্ছে এবং সামরিক শক্তি বাড়িয়ে নিজের শক্তিমত্তা জানানো দিতে চাচ্ছে বাংলাদেশ। তা ভারত বুঝে ফেলেছে। বাংলাদেশের এই কৌশলগত প্রতিবেশী ভারতের রাতের ঘুম ছেড়ে দিয়েছে ভারত বাংলাদেশের সামরিক বাহিনী বৃদ্ধির পরিকল্পনার কথা শুনে। বাংলাদেশ সামরিক বাহিনী বাড়িয়ে গোটা অঞ্চলকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে বাংলাদেশ আর কারো দাস থাকবে না, আর কারো কথাই চলবে না। বাংলাদেশ নিজস্ব স্ট্র্যাটেজিতে চলবে এবং এশিয়ার মধ্যে একটা সামরিক শক্তি হিসেবে বিরাজমান করবে, উল্লেখযোগ্য, যাকে গণায় নিতে হবে। বাংলাদেশ এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। কী জন্য এই সেনাবাহিনীর সম্প্রচার, আর তাতেই ভারতের বা এত গাত্র দেওয়া চিন্তার কারণ কেন? বাংলাদেশের বর্তমান সেনা সংখ্যা হচ্ছে 1,70,000 মতো। বাংলাদেশ আরও 60 থেকে 70,000 সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে, আর তাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিতেই যথেষ্ট। বাংলাদেশের সেনাবাহিনী দৃশ্যতই পরিচালনা স্ট্র্যাটেজিক্যালি একটা নতুন উচ্চতায় পৌঁছে যেতে চলেছে, আর তাতেই মোদি তথা ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সম্প্রসারণ। বিশ্বের প্রায় 53টি দেশের সেনাবাহিনী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এসে ট্রেনিং নিয়ে যায়, প্রশিক্ষণ নিয়ে যায়। পিস কিপিং ফোর্সও বাংলাদেশ উপরের লেভেল আছে কয়েকটা দেশের মধ্যে, বাংলাদেশ উল্লেখযোগ্য পিস কিপিং ফোর্সের মধ্যে, এবং বাংলাদেশ নাম করেছে পিস কিপিং ফোর্সের মধ্যে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সামরিক অভিযানের আগে 10 বার ভারতকে চিন্তা করতে হবে বাংলাদেশের ব্যাপারে সামরিক অভিযান চালাবে কি চালাবে না। বাংলাদেশের মাটি পাকিস্তান বা চায়নার মাটির মতো ভারতের মাটির মতো অত শক্ত নয়। নদীমাতৃক বাংলাদেশ হওয়ার কারণে বাংলাদেশের মাটি নরম, যা ভারতের ট্যাঙ্ক এবং সাজোয়ান চালানোর পক্ষে মোটেই সহায়ক নয়, উপযোগী নয়। বাংলাদেশের কাছে আছে বিশাল প্যারামিলিটারি বাংলাদেশের কাছে আছে বিশাল এক প্যারামিলিটারি বাহিনী, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ। আনসার বাহিনী 60 লাখের মতো, 60 লাখের চেয়েও বেশি আছে, যা সেনাবাহিনীর সাথে যুক্ত হবে যদি যুদ্ধ লাগে। এবং এই প্যারামিলিটারি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে গেলে রণাঙ্গনের পরিস্থিতিও পরিবর্তন করে দিতে পারবে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতের পরাজয়ের কারণ হয়ে যাবে ভারতের যদি বাংলাদেশকে অ্যাটাক করে। ভারতের সৈন্য একবার বাংলাদেশে ঢুকে গেলে আর বের হওয়া সহজ হবে না, সুযোগ থাকবে না ভারতের সেনাবাহিনী। বাংলাদেশের জনগণের সংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি। আমি 18 কোটির মধ্যে 9 কোটি ধরলাম বাংলাদেশে অ্যাটাক করলে এরা সরাসরি গেরিলা যুদ্ধে নেমে পড়বে, যা ভারতের বাহিনীর জন্য একটা বিশাল মরণফাঁদ হয়ে যাবে এবং বিশাল পরিমাণে ভারতের বাহিনী মারা পড়বে বাংলাদেশে যুদ্ধ করতে গিয়ে। ভারতের পরাজয়ের একটা কারণও হয়ে যেতে পারে এটা। 9 কোটি গেরিলা যদি বের হয়ে যায় এটা সহসাধ্য না। আমাদের এই অভিজ্ঞতা মুখের কথায় বলছি না। 1971 সালে অভিযানে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ গেরিলা অ্যাটাক করেছিল পাকিস্তান সেনাবাহিনীর উপর, সেটাই একটা অভিজ্ঞতা আছে বাংলাদেশে, সেটা একটা ইতিহাস হয়ে আছে। আরেকটা ইতিহাস বড়বাড়িতে বিডিআরের সাথে বিএসএফের একটা সংঘর্ষ হয়েছিল। 8 জন বিডিআর, মাত্র 8 জন বিডিআর 108 জন বিএসএফকে পরাজিত করেছিল। এটা আমার কথা নয়, এটা ইতিহাস বলে। বড়বাড়ির যেই বিডিআর বিএসএফ কনফ্লিকশন, সৈন্য সম্প্রসারণে বাংলাদেশ এক আঞ্চলিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে, তা ভারতের জন্য একটি চিন্তার কারণ হয়ে গেছে। বাংলাদেশকে বলা হয় সাধারণত একটি ডেড জোন। বাংলাদেশকে দুনিয়ার 2টা দেশকে এমনভাবে তৈরি করেছে সৃষ্টিকর্তা, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে যেমন আক্রমণ করে প্রথমে ব্রিটিশ মার খেয়ে বের হয়ে যেতে হয়েছে, পরে সোভিয়েত ইউনিয়ন মার খেয়ে টুকরো টুকরো হয়ে বের হয়ে যেতে হয়েছে, পরে আমেরিকা আব্বা করে বের হয়ে যেতে হয়েছে বাইডেন আমলে। বাইডেনের ক্ষমতা নিয়ে তাড়াতাড়ি সৈন্য উড্র করেছে আফগানিস্তান থেকে। তো বাংলাদেশের অবস্থায় প্রকৃতিগতভাবে বাংলাদেশ একটি কমফোর্ট জোনে আছে এবং এটাকে ডেড জোন বলে শত্রুর জন্য। গেরিলা যোদ্ধারা বাংলাদেশের যদি সেনাবাহিনীকে সাহায্য করে তাহলে ভারত পরাজিত হবে, সেটা অবশ্যম্ভাবী। আর সামরিক শিল্পের দিকে বাংলাদেশ নজর দিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে সেনাবাহিনীর ট্রেনিংগত যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলি দিবে এবং পাকিস্তানের গোয়েন্দা প্রধানও এসেছিল, যেটা ভারতের কথা অনুযায়ী ভিজিট করে গেছে বাংলাদেশের গাজীপুর সামরিক কারখানা, এবং গোয়েন্দা প্রধান নাকি শিলিগুড়ির করিডোরের কাছেও গিয়েছিল। এটা ভারতের ঘুম হারাম হয়ে গেছে। সামরিক শিল্পে পাকিস্তান বাংলাদেশকে মিসাইল কারখানা প্রতিস্থাপন করতে যায় গাজীপুর কারখানায়। ঠিক তদ্রুপ চীনও বাংলাদেশকে মিসাইল তৈরির কারখানা গড়ে দিবে বলেছে, আর বাংলাদেশকে যুদ্ধ বিমানও বিক্রি করবে চীন। এমনি তো চীন বাংলাদেশের সামরিক একটা বড় বিক্রেতা। বাংলাদেশ একজন বড় ক্রেতা চীনের কাছে সামরিক সরঞ্জামের ব্যাপারে। যুদ্ধ বিমানও চীন থেকে কিনবে, আর পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। প্রায় 40টার মতো কিনবে। ঠান্ডার যুদ্ধ বিমান প্রায় 40টার মতো কিনবে। এগুলো ইতিমধ্যে এই পাকিস্তানের তৈরি চীনের সহযোগিতায় 1 ইঞ্জিন বিশিষ্ট। এটা হালকা এবং দামে কম। এটা রণাঙ্গনে খুব সক্ষমতা দেখিয়েছে, অনেক বেশি পারদর্শী, এবং আমেরিকার F-16 সাথে পাল্লা দিতে পারবে, সোভিয়েত মিগের সাথেও পাল্লা দিতে পারবে, এরকম একটা যুদ্ধ বিমান। এটা চীনের সহযোগিতায় পাকিস্তান নির্মাণ করেছে পাকিস্তানের ভিতর।
প্রায় 40টার মতো বাংলাদেশ অর্ডার দিয়ে রেখেছে শুনলাম। আর নৌবাহিনী এবং বিমান বাহিনীর ব্যাপারে বলছি, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। সাবমেরিন কিনবে চীন থেকে বাংলাদেশ, 2টা সাবমেরিন কিনবে, আরও যুদ্ধ জাহাজ কিনবে বাংলাদেশ, এবং নেভেলের জন্য যে যে অস্ত্রগুলো দরকার সেগুলোই কিনবে। আর বিমান বাহিনীর কথা তো আমি একটু আগে বললাম, বিমান বাহিনী পাকিস্তান থেকেও বিমান কিনবে, চীন থেকেও কিনবে, এবং তুরস্ক থেকে অলরেডি বাংলাদেশ বাইরে একটা ড্রোন পেয়েছে। তুরস্ক মিসাইল কারখানা প্রতিষ্ঠিত করবে বলে বলেছে, এবং মিসাইল কারখানা বানাবে চীন, তুরস্ক বাংলাদেশে। বাইরে একটা ড্রোন অলরেডি দিয়েছে, এবং আরও সরঞ্জাম দিয়ে অত্যাধুনিক মিসাইল দিবে তুরস্ক সামরিক কারখানা স্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে। শুধু সামরিক ক্ষেত্রে না, তুরস্ক চিকিৎসার জন্য হাসপাতালে গড়ে দিবে বলেছে, চীনও গড়ে দিবে বলেছে, বৃহৎ হাসপাতাল। চীন এবং তুরস্ক হাসপাতাল গড়ে দিবে বলছে, তখন আর বাংলাদেশি মানুষ ভারতে চিকিৎসার জন্য যেতে হবে না। এখন চীন খুলে দিয়েছে চিকিৎসার জন্য, বাংলাদেশের মানুষ চীনে যাচ্ছে চিকিৎসার জন্য, ব্যাংককে যাচ্ছে এবং মালয়েশিয়া যাচ্ছে চিকিৎসার জন্য, পাকিস্তানে যাচ্ছে ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে বাংলাদেশের মানুষ।